চৌধুরী বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করে তিনজন। ড্রয়িং রুমে মেড ব্যতীত কেউ নেই। অন্যদিকে এই সময় বাড়ির সবাই সোফায় উপস্থিত থাকতো। সিয়াম না দাঁড়িয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। শামাদ চৌধুরী নিজের রুমের দিকে আগান। শাহিন রেজা চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে সোফায় বসতে বসতে বলেন, কফি নিয়ে আসো। মেয়ের দুজনে উঠে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শাহিন রেজা চৌধুরী এমন অনিমা চৌধুরীর মুখ দেখতে ইচ্ছে করছে না, ওই রুমে যেতেও ইচ্ছে করছে না, দেখলেই তো খুন করতে ইচ্ছে করবে। সিয়াম নিজের রুমের দিকে যেতে যেতে থেমে যায়, ঘুরে শ্রাবণীর রুমের দিকে আগায়। বড় হওয়ার পর এই রুমে ওর আসা হয়নি কখনো। শ্রাবণ পছন্দ করতো না ওর রুমে কেউ প্রবেশ করুক। ও বাড়িতে না থাকলেও ওর রুমে বাড়ির কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র মেড প্রবেশ করতো পরিষ্কার করার জন্য। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। বিছানার দিকে তাকিয়ে দেখে শোয়া শুয়ে আছে কাত হয়ে, পিঠ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। বিছানার দিকে এগিয়ে মৃদু দুর্বল স্বরে ডাকে, সোহা। ভাইয়ের গলার স্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় সোহা। ভাইকে দেখে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। শোয়ার চোখ মুখ দেখে সিয়ামের বুক কেঁপে ওঠে। কেঁদে কেটে কী অবস্থা করেছে নিজের। শোয়া বিছানা থেকে নেমে এসে ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। সিয়াম নিজের কান্না আটকে রেখে বোনের চুলে হাত বুলায়। বেশ কিছুক্ষণ পর যখন শোয়ার কান্না একটু থেমে আসে, তখন সিয়াম বলে, কি অবস্থা করেছিস নিজের? শোয়া কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, শ্রাবণ ভাইয়ার ওই কথাগুলো কি সত্যি? আম্মু কিছু বলছে না কেন আমাকে? সিয়াম বোনকে কী বলবে বুঝতে পারছে না, বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না। শোয়া কাঁদতে কাঁদতে পুনরায় বলল, আমরা কি সত্যি সত্যি এই বাড়ির সিয়াম বোনকে থামিয়ে দেয়, বুকে আগলে রেখে পেটে হাত বুলিয়ে জড়ানো গলায় থেমে থেমে বলে, চুপ, ওসব কথা বাদ দে। শ্রাবণ ভাইয়া কেমন আছে? ভালো, আবার ভালো না। গুরুতর কিছু হয়েছে? স্ট্রোক করেছিল, এখন বিপদমুক্ত আছে, ভয় পাওয়ার কিছু নেই। শোয়া হেসকি তুলে কাঁদতে থাকে। সিয়াম বোনের চুলে হাত বুলিয়ে বলে, ভাইয়া তোকে অনেক কষ্ট দিত, মারধর করতো। শোয়া দুদিকে মাথা নাড়ায়, দুপুরে খাসনি নিশ্চয়ই, হাত মুখ ধুয়ে আয়। খেতে ইচ্ছে করছে না, আম্মু সত্যি সত্যি খারাপ মানুষ। সিয়াম নিশ্চুপ হয়ে থাকে। তো অনিমা চৌধুরী বোনই তো অনিমা চৌধুরী, দুই বোনের শরীরে তো একই রক্ত বইছে। শ্রাবণ যেভাবে বলল সেসবের পর অবিশ্বাস করার মতো কোনো কারণই থাকে না। শোয়াকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, ফ্রেশ হয়ে খেয়ে আয়। তুমি খাবে না? পরে খাবো। সিয়াম রুম থেকে বেরিয়ে যায়। শোয়া আগের মতো দাঁড়িয়ে থেকে ঝরঝর করে কেঁদে ওঠে আবার। বাবা মায়ের রুম ক্রস করার সময় বাবার রাগী গলার সুর শুনতে পাই সিয়াম। দাঁড়িয়ে যায় রুমের সামনে। দরজাটা অর্ধ খোলা রয়েছে। শাহিনেজা চৌধুরী ভীষণ রেগে অনিমা চৌধুরীর সঙ্গে কথা বলছেন। কথা বলার এক পর্যায়ে প্রহার করে বসেন অনিমা চৌধুরীর উপর। শাহিনেজা চৌধুরী স্ত্রীর টুটি চেপে ধরে হিসিয়ে বলেন, বল, কার কার সাথে নষ্টামি করেছিস? তুই এই পাগলের কথা শুনে এমন করছো কেন? ও মিথ্যে বলেছে। আরেকবার বসান অন্য গালেও। চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতের দাঁত পিষে বলেন, তোর এত বড় সাহস হয় কীভাবে শ্রাবণকে পাগল বলার? তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আরেকবার ওকে পাগল বলে। আর মিথ্যেবাদী কাকে বললি তুই? শ্রাবণ কখনো মিথ্যে বলে না, সেটা খুব ভালো করেই আমি জানি। আমি নিজে নষ্টামি করবি আর আরেকজন দেখলে বলবে সে পাগল আর মিথ্যেবাদী। অনিমা চৌধুরী চুপ থাকেন। শাহিন রেজা চৌধুরী হাত সরিয়ে দেওয়ার জন্য ছটফট করছেন। ছেলে মেয়ে কার বল? অনিমা চৌধুরী শাহিন রেজা চৌধুরী হাত সরিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর বলেন, আমাদের। ঘাড়ের নিচ পর্যন্ত থাকা চুলগুলো শক্ত হাতে মুঠো করে ধরে বলেন, আমাদের বলতে কাকে কাকে বোঝাচ্ছিস তুই? তোমার আর আমার। ওদের বাবা তুমি। আমার কথা বিশ্বাস না হলে ডিএনএ টেস্ট করে দেখতে পারো। তুই কেমন স্ত্রী আর কেমন মা? এখন আমার নিজের সন্তানের ডিএনএ টেস্ট করতে হবে আসল পরিচয় জানার জন্য? দুনিয়া উল্টে গেল, ওরা আমার সন্তান হয়েই পৃথিবীতে বেঁচে থাকবে, কিন্তু তুই আর আমার স্ত্রী হয়ে এই বাড়িতে থাকতে পারবি না। তুই আজকে এই বাড়ি ছাড়বি। তোকে আমি আর এক মুহূর্তে এই বাড়িতে দেখতে চাই না। তোর মতো নষ্ট মহিলার জায়গা নিয়ে এই বাড়িতে। সিয়াম সরে যায় দরজার সামনে থেকে। বাকি কথা শোনার আর আগ্রহ নেই। রুমে এসে টাওয়াল হাতে সোজা ওয়াশরুমে প্রবেশ করে। মাথা ব্যথা ফেটে যাচ্ছে যেন। মস্তিষ্কে উত্তপ আভার ন্যায় গরম হয়ে আছে। মাথার পানি না ঢাললে আর ঠান্ডা হবে না। রাত পেরিয়ে ভোরের আলো ছড়িয়ে পড়েছে একটু একটু করে। বাড়ি এখনও পুরোপুরি আলো ফোটেনি, কিছুটা অন্ধকার হয়ে আছে এখনও।
শ্রাবণের ঘুম ভাঙে। কতগুলো দিন পর এমন লম্বা ঘুম দিল হিসেব নেই। ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে সারা বিকেল আর রাত ঘুমিয়েছে। চোখ মেলে তাকাতেই নিজেকে ছোট একটা রুমে আবিষ্কার করে। চারদিকে নজর বুলিয়ে বুঝতে পারে এটা হসপিটালের কেবিন। ডান হাত উঁচু করে পারলেও বাম হাত উঁচু করতে পারছে না। ঘাড় ঘুরিয়ে বাঁ পাশে তাকায়। ওর বাঁ হাত জড়িয়ে ধরার মতো করে ধরে টুলে বসে বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে স্পর্শ। ফ্যানের বাতাসে সিল্কি চুলগুলো দুলছে এলোমেলো হয়ে। নিজের মাথার হাত টেনে সরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু পারে না। ভালোই শক্ত করে ধরে আছে স্পর্শ। বিরক্তিতে কপাল কুঁচকে গালি দেয় দুটো। পুনরায় স্পর্শ দিকে তাকে ডুবে যায় অতীতে। সেদিনের বিকেলটা ওর জীবনে আরও এলোমেলো করে দেয়। মা বোনকে হারিয়ে শ্রাবণ যখন পুরোপুরি ভঙ্গুর, বাবাকেও কাছে পায় না। বুকে মুখ গুজে একটু সান্ত্বনা পাওয়ার জন্য তখন বাবা ওকে আরও ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মেশিন নিয়ে এসেছিল বাড়িতে। দেখতে মানুষের মতো হলেও ছিল আস্ত একটা জানোয়ার। বিষণ্ণ হয়ে সোফায় বসেছিল শ্রাবণ। ওর সাথে খেলার মতো আর তেমন কেউ ছিল না। শিয়াম তখনও ওর চেয়ে অনেক ছোট। অনিমা চৌধুরী ছেলেকে শ্রাবণের ধারে কাছেও যেতে দেয় না। মেয়েটকে কড়া নিষেধা দিয়ে যেতেন যেন শিয়ামকে শ্রাবণের কাছে যেতে না দেয়। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মেয়েট এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। শ্রাবণ সোফায় বসে থেকে দরজার দিকে তাকিয়েছিল ঘাড় ঘুরিয়ে। ভেতরে প্রবেশ করে ওর বাবা শামীম রেজা চৌধুরী। তার কোলে 3 বছরের স্পর্শ। পায়ে হেঁটে এগিয়ে আসলো তনিমা চৌধুরী। তার পরনে দামি গর্জিয়াস শাড়ি। বাবার পাশে নারী আর কোলে ছোট্ট বাচ্চা দেখে সোফা থেকে নেমে এসে আসে 5 বছরের শ্রাবণ। ছোট ছোট চোখ জোড়ায় কৌতূহল। বাবার মুখের দিকে তাকিয়ে বাচ্চা বাচ্চা কণ্ঠে জিজ্ঞেস করে, আব্বু কে উনি? শামীম রেজা চৌধুরী হাসি মুখে বলেন, ও তোমার নতুন আম্মু, আর এ হচ্ছে তোমার ছোট ভাই স্পর্শ। ছোট শ্রাবণ ফ্যালফ্যাল করে তাকিয়েছিল কিছু সময়। ছোট মস্তিষ্কে সব কিছু বুঝতে একটু সময় নিয়েছিল। মায়ের মৃত্যুর মাত্র 1 মাস। এর মধ্যে বাবা দ্বিতীয় বিয়ে করে নিল। বোনের মৃত্যু মাত্র 16 দিন হয়েছে। তনিমা চৌধুরীকে আগে চিনত না শ্রাবণ। উনি আগে কখনো আসতেন না চৌধুরী বাড়িতে। বড় ছেলের কাণ্ডে হতবাক হয়ে গিয়েছিলেন সামাদ চৌধুরী। শাহিন রেজা চৌধুরী তা বলার মতো কিছু খুঁজেই পাচ্ছিলেন না। ওনার স্ত্রী বড় বোন এমন কিছু করবে উনি দুঃস্বপ্ন ভাবেনি। উনি এটাও ভেবে পাচ্ছিলেন না যে তনিমা চৌধুরীর আগের হাজবেন্ডের কী হয়েছে। উনি কোনোদিন তনিমা চৌধুরীর প্রথম হাজবেন্ডকে দেখেননি। উনি অনেকবার জিজ্ঞেস করেছিলেন, কেউ উত্তর দেয়নি। শামীম রেজা চৌধুরী আর তনিমা চৌধুরীর বাড়ির সবাইকে যা বোঝায় সবাই সেটাই বোঝে, কিন্তু শ্রাবণ ওর বুঝতে চায়নি কিচ্ছু। মেনে নিতে পারেনি বাবার দ্বিতীয় বিয়ে। ওর মায়ের জায়গা অন্য কেউ, এটা কিছুতেই মানতে পারছিল না। আস্তে আস্তে দিন আগাতে থাকে। শ্রাবণ নিজে থেকে বাড়ির সকলের সাথে দূরত্ব তৈরি করে, শুধু দাদার সামাদ চৌধুরী বাদে সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। ওকে নিয়ে ভাবার সময় নেই। দাদা সামাদ চৌধুরী তখন অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকতেন। অফিসিয়াল কাজে শহরের বাইরে থাকতেন বেশি। শামীম রেজা চৌধুরী তো বড় ছেলেকে ভুলে গিয়েছিলেন। ওনার যে আরও একটা ছেলে আছে সেটা মনেই রাখতেন না। ওনার যত আদর যত্ন আদিক্ষেতা ভালোবাসা সব স্পর্শের জন্য। শ্রাবণ দূর থেকে সব দেখত, মনে মনে ভীষণ কষ্ট পেত, একা একা কাঁদত। অনেক সময় ধরে না খেয়ে থাকলেও কেউ খোঁজ নিত না, দাদা ব্যতীত। শামীম রেজা চৌধুরীকে দেখলে মনে হতো স্পর্শ ওনার নিজের ছেলে, আর শ্রাবণ সৎ ছেলে। সৎ ভাইকে বাবা প্রতি ভালোবাসা, সেটা শ্রাবণের শিশু মনকে মানতে চাইতো না। ওর বাবা ওকে ভালোবাসবে, ওকে আদর করবে, কোলে নেবে, কিন্তু ওর বাবা তো ওর কথা ভাবেই না। উল্টো সারাদিন সৎ ছেলেকে নিয়ে পড়ে থাকে। শামীম রেজা চৌধুরী দ্বিতীয় বিয়ে আর ছোট ছেলের সাথে রাতে ঘুমাতেন। একটা দিনও শ্রাবণের কথা শ্রবণ করেনি, ওর কাছেও যায়নি। দাদা বাড়িতে না থাকলে শ্রাবণকে একা একা ঘুমাতে হয়েছে। কোনো কোনো রাতে একা একা ভয় লাগতো, ঘুম আসতো না। বালিশে মুখ গুজে চোখ বন্ধ করে ঘুমড়ে ঘুমড়ে কাঁদতো, কেউ খোঁজ নিত না। আস্তে আস্তে ছোট শ্রাবণ মনের মধ্যে রাগ জেদ ক্ষোভ জন্ম নিতে থাকলো। বাড়ির সকলের কাছ থেকে পুরোপুরি দূরত্ব তৈরি করে নেয়। বুঝতে পেরে গিয়েছিল এই বাড়িতে ওর আর কোনো মূল্য নেই। চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে আস্ত একটা অগ্নিগিরি লালন করছিল। সকলের সামনে তনিমা চৌধুরী ভালো মা হওয়ার অভিনয় করলো, আড়ালে সে শ্রাবণের কথা অনুযায়ী আস্ত একটা ডাইনি। শ্রাবণ ছোট ছিল বলে 2 বোন না হয় তাই ব্যবহার করত ওর সঙ্গে।
শ্রাবণ ছোট থাকলেও বুঝতে পারতো সবই, একেবারে অবোধ ছিল না। এভাবে 1 বছর পেরিয়ে যায়। একদিন বিকেলে শ্রাবণ টিভি দেখছিল একা একা। এর মধ্যে স্পর্শ ওর কাছে এগিয়ে আসে, শ্রাবণের সাথে খেলতে চায়। শ্রাবণ ওকে ইগনোর করে টিভির পর্দায় তাকিয়ে থাকে। স্পর্শ ওর হাত ধরে টানাটানি শুরু করে খেলার জন্য। সিয়াম ঘুমিয়ে গেছে, ওর সঙ্গে খেলার মতো আর কেউ নেই, তাই শ্রাবণের কাছে এসেছে। শ্রাবণ বিরক্ত হয়ে বেশ কয়েকবার স্পর্শকে সরিয়ে দেয়, কিন্তু নাছোড়বান্দা স্পর্শ শ্রাবণের সাথে খেলবে। শেষে ভীষণ বিরক্ত হয়ে হাত ঝাড়া মেরে শ্রাবণ। হাতের সাথে ধাক্কা লেগে স্পর্শ নিজে পড়ে যায় নিজের খেলনার উপর। ব্যথা পেয়ে কেঁদে ওঠে গলা ছেড়ে। তনিমা চৌধুরী রুম থেকে দৌড়ে বেরিয়ে আসেন। মেয়ের ততক্ষণ স্পর্শকে নিচ থেকে তুলেছে। ছোট ছোট খেলনা গাড়ির উপর পড়ে হাত ছিলে রক্ত বেরিয়ে এসেছে একটু। ওনার বুঝতে বাকি থাকে না যে শ্রাবণ ওনার ছেলেকে ধাক্কা মেরেছিল। তনিমা চৌধুরী ভীষণ রেগে শ্রাবণের গালে চর বসিয়ে দেন। সৎ মায়ের হাতে চর খেয়ে মোটেও বিস্মিত হয়নি শ্রাবণ, কারণ এর আগে তার হাতে মার খেয়েছে কয়েকবার। সৎ মা ওর গায়ে হাত তোলে এই কথা কাউকে বলার মতো কোনো কারণ খুঁজে পায়নি ছোট্ট শ্রাবণ। এমনকি শ্রাবণ একটু চাপা স্বভাবের, কাউকে কোনো কিছু সহজে বলে না। মেড মাথা নিচু করে বলে, ম্যাম, শ্রাবণ স্পর্শকে ইচ্ছে করে ফেলেনি, স্পর্শ শ্রাবণকে বিরক্ত করছিল। বাকি কথা শোনার প্রয়োজন মনে করে না তনিমা চৌধুরী। মেয়েটির দিকে গরম চোখে তাকিয়ে বলেন, কি বলছিলাম মনে আছে নাকি আবার মনে করিয়ে দিতে হয়? নিজের কাছে যাও। মেয়েট চলে যায়। তনিমা চৌধুরী ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে রুমের দিকে এগিয়ে যান। শ্রাবণ রাগে হুঁশ জ্ঞান হারিয়ে টিভির রিমোট আছাড় মেরে ভেঙে ফেলে। স্পর্শের ক্রিকেট ব্যাট হাতে নিয়ে টিভি ভেঙে ফেলে। বেশ কয়েকটা দামি দামি ফুলদানি আর ছবি ছিল, সেগুলো ভেঙে ফেলে। কাছের টি টেবিলটা ভেঙে ফেলে। মেয়েট দূরে দাঁড়িয়ে দেখলেও এগিয়ে আসে না ওকে থামানোর জন্য। ঘণ্টাখানেক পর বাড়িতে ফিরে আসেন শামীম রেজা চৌধুরী। ড্রয়িং রুমে একবার নজর বুলিয়ে সোজা প্রবেশ করেন বড় ছেলের রুমে। শ্রাবণ তখন স্টাডি টেবিলে বসে আছেন। শামীম রেজা চৌধুরী নির্মমভাবে মেরেছিলেন সেদিন শ্রাবণকে। তনিমা চৌধুরী স্পর্শের হাতের আর ড্রয়িং রুমের ছবি তুলে শামীম রেজা চৌধুরীকে পাঠিয়েছিলেন। হাজারটা মিথ্যে কথা বানিয়ে বলেছিলেন। শামীম রেজা চৌধুরী সত্যটা যাচাই না করেই ছেলের গায়ে প্রহার করেছিলেন। সেদিন সামাদ চৌধুরী ঢাকায় ছিলেন না, অফিসিয়াল কাজে ঢাকার বাইরে গিয়েছিলেন কয়েকদিনের জন্য। রাতে গা কাঁপিয়ে ভীষণ জ্বর আসে শ্রাবণের। মারের কারণে বরফ সাদা চামড়া প্রায় ফেটে গিয়েছিল। নরম চামড়ার ভেতরে রক্ত জমাট বাঁধে বেগুনি রঙের হয়ে গিয়েছিল। এরকম চলতে থাকে প্রতিনিয়ত। সামাদ চৌধুরী অফিসের কাজে এতই ব্যস্ত থাকেন যে নাতির খোঁজ খবর নিতে পারতেন না সেভাবে। শ্রাবণ নিজে থেকে দাদাকে কিছু বলতো না। শাহিন রেজা চৌধুরী তো নিজেই বউ বাচ্চা নিয়েই ব্যস্ত, আর 2 বোনের অত্যাচার সহ্য করত শ্রাবণ। একদিন সামাদ চৌধুরীর নজরে পড়ে যায় শ্রাবণের গায়ের মারের দাগ। শ্রাবণকে হাজার প্রশ্ন করে ওর মুখ থেকে উত্তর বের করতে সক্ষম হয়নি। আস্তে আস্তে শ্রাবণের মানসিক চাপ বাড়তে থাকে। বাড়ির কাউকে সহ্য করতে পারে না, যাকে দেখে তেড়ে যায় তাকেই মারত। শামীম রেজা চৌধুরী মারতে আসলে উল্টো ওনাকেই মারত শ্রাবণ। একবার ব্যাট দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে ফেলেছিল। চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলল। এত রাগ বেড়ে গিয়েছিল যে কাউকে সহ্য করতে পারতো না। সামাদ চৌধুরীর নাতিকে ডাক্তারিকে কাছে নিয়ে যান। ডাক্তারের পরামর্শে আবার নিয়ে যায় সাইকোলজিস্টের কাছে। জানতে পারেন শ্রাবণের মানসিক অবস্থা আশঙ্কাজনক। এভাবে চলতে থাকলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে খুব শিগগিরই। ওকে স্বাভাবিক জীবন দিতে চাইলে অবিলম্বে নিরাপদ পরিবেশে রাখতে হবে। সবচেয়ে মানসিক চাপের মধ্যে থাকে, এ তো মানসিক চাপ দেওয়া যাবে না। সামাদ চৌধুরী বাড়িতে ফিরতে সকলের সঙ্গে অনেক রাগারাগি করেন। তনিমা চৌধুরী ভালো মুখোশ পরে নাটক করেন। শামীম রেজা চৌধুরী জানান রাগ সামলাতে না পেরে ছেলের গায়ে হাত তোলেন। শ্রাবণ কেন এমন করে, অথচ উনি বুঝতেই চায়নি শ্রাবণকে ওনারাই এমন বানিয়েছেন। বাচ্চাটা তো শুরু থেকে এমন ছিল না, ওকে এমন বানানো হয়েছে অতি যত্নে। শ্রাবণের চিকিৎসা শুরু হয়। সাইকোলজিস্ট কিছু জিজ্ঞেস করলে উত্তর দিত না শ্রাবণ, কোনো কথা বলতে মনোযোগ দিত না, চোখ মুখ কঠোর করে রাখত। দাদা ছাড়া কারোর সাথে কথাও বলতেন না। স্কুলে গেলেও চুপচাপ, কোনো বাচ্চার সাথে মেলামেশাও করতো না। শ্রাবণের চিকিৎসা চলতে থাকে, কিছুটা সুস্থ হয়। সামাদ চৌধুরী আবার ব্যস্ত হয়ে পড়েন অফিসের কাজে। শ্রাবণ তখন নিজের আলাদা দুনিয়া নিয়ে ব্যস্ত। এইভাবে সময় আগায়। প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হয়।
স্ত্রী প্রচারণার বড় ছেলেকে বোর্ডিংয়ে দিয়ে দেন শামীম রেজা চৌধুরী। তখন শ্রাবণের মেজাজ আরও খিটখিটে, রাগ নাকের ডগায়। শামার চৌধুরী নিজেও ভেবেচিন্তে আর কিছু বলেনি। বাড়ির চেয়ে বোর্ডিংয়ে ভালো থাকবে এটাই ভেবেছিলেন। একাকিত্ব, নিঃসঙ্গতা, বিষাদ, হতাশা, রাগ, ক্ষোভ শ্রাবণকে আরও শেষ করে দিতে শুরু করে। বোর্ডিংয়ের বড় বড় ছেলেরা র্যাগিং করতো, রেগে তাদের সঙ্গে মারামারি শুরু করতো। চৌধুরী বাড়িতে বারবার নালিশ যেত। শামীম রেজা চৌধুরী শ্রাবণকে বাড়ি নিয়ে গিয়ে মারতেন অন্যদের সঙ্গে ঝগড়া মারামারি করার কারণে। ওনার কাছে কেন বিচার আসে? সময় পেরিয়ে যায় আরও। এর মধ্যে শ্রাবণ একবার মানসিক রোগী হয়ে গিয়েছিল। অনেক চেষ্টার পর সুস্থ করা হয়। বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে চাইলেও শ্রাবণ আর আসে না। কলেজে ওঠার পর নিজের জন্য আলাদা ফ্ল্যাট নেয়। ফ্ল্যাটে থাকতে শুরু করে একাই। শামার চৌধুরী ওর সঙ্গে থাকতে চাইলেও শ্রাবণ রাজি হয় না। ফ্ল্যাটটা ওর নিজের নামে রেজিস্ট্রি করা। পুরো চৌধুরী বাড়ি, কোম্পানি আর যত জায়গা সম্পত্তি আছে তার অর্ধেকের মালিক শ্রাবণ একাই। বাবার ভাগ থেকে আরও পাবে উত্তরাধিকারী হিসেবে। বিভীষিকাময় শৈশব আর কৈশোর পেরিয়ে শ্রাবণ এখন কঠিন এক মানব। হাতে গোনা কয়েকজন মানুষ ব্যতীত কারো জন্য ওর মনে দয়া মায়া জন্মায় না। শ্রাবণ ছোটোবেলা বা পুরনো কোনো কথাও কখনো বলে না, তোলেও না। সবাই ভাবে শ্রাবণ অতীত ভুলে গেছে, কিন্তু কেউ জানে না এই অতীতের প্রত্যেকটা ছোট ছোট ঘটনাও শ্রাবণের স্মরণে এখন স্পষ্ট। শ্রাবণ পারে না শামীম রেজা চৌধুরী, তনিমা চৌধুরী আর অনিমা চৌধুরীকে পিষে মেরে ফেলতে। সবাইকে নিজেদের মতো ছেড়ে সব কিছু থেকে দূরেই ছিল। নিজেকে গুটিয়ে নিয়েছিল আলাদাভাবে। কিন্তু ভয়াবহ এক সত্যি এসে আবার ওকে আঘাত করেছে। বিচার, নালিশ, এই দুটো শব্দকে ভীষণ ঘৃণা করে শ্রাবণ। কেউ ওর নামে বিচার দিলে, নালিশ করলে ওর মাথাটায় আগুন ধরে যায়। মায়ের মৃত্যুর পর এই বিচার আর নালিশ ওর অর্ধেক জীবন ধ্বংস করে দিয়েছে। শ্রাবণ স্পর্শের মাথায় হাত রেখে মৃদু ঝাঁকি দিয়ে ডাকে, স্পর্শ। বড় ভাইয়ের ডাক শুনে ধরপড়িয়ে সোজা হয়ে বসে স্পর্শ। শ্রাবণ তাকিয়ে থাকে স্পর্শের মুখের দিকে। ছেলেটার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো। ভাইয়া, ঠিক আছো? আমি ঠিক আছি। তুমি এখানে কেন? সারা রাত এভাবে বসেছিলে? সারা রাত না, ঘন্টা দুয়েক আগে বোধহয় ঘুমিয়েছি। বাড়িতে যাওনি কেন? তোমাকে রেখে কিভাবে বাড়িতে যাব? বেড থাকতে এখানে কেন ঘুমিয়েছিলে কেন? সমস্যা হয়নি আমার। ডাক্তারকে ডাকবো? প্রয়োজন নেই। স্পর্শ বড় ভাইয়ের হাত মুঠো করে ধরে অপরাধীর ন্যায় বলে, ভাইয়া, মাফ করে দাও আমাকে। তুমি কেন মাফ চাইছো? এই সব কিছুর জন্য তো আমিও দায়ী। কিভাবে? আমি আগে তোমাকে দোষী ভাবতাম, তবে গতকাল আমার সব ভাবনা উল্টো হয়ে পাল্টে গেছে। অপরাধী ওরা, ভিকটিম আমরা। তবে ওরা আমার সঙ্গে যা করেছে তোমার সঙ্গে তা করেনি। স্পর্শ চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শ্রাবণ চোখ বন্ধ করে উপরের দিকে মুখ করে বলে, বাড়িতে যাও, ফ্রেশ হয়ে খেয়ে বিশ্রাম নাও। আমি ওই বাড়িতে আর যাব না। আমি ওদের সঙ্গে থাকতে পারবো না। কোথায় থাকবে তাহলে? জানি না। আমি বলছি তুমি বাড়িতে যাও। একা থাকা কতটা সুখ সেটা তুমি জানো না। স্পর্শ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। শ্রাবণের চোখ বন্ধ। ফ্যানের বাতাসে চুলগুলো দুলছে, চেহারা শুকনো দেখাচ্ছে। ভাইয়া? শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকায়। স্পর্শ ভাইয়ের হাতটা আরও শক্ত করে ধরে বলে, সরি, বাড়িতে যাও। মাফ করবে আমাকে? করে দিয়েছি। তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। স্পর্শ তাকিয়ে থেকে পলকহীন। রুমে প্রবেশ করেন শামার চৌধুরী। ওনার পেছন পেছন শামীম রেজা চৌধুরীও প্রবেশ করেন ভেতরে। একটু আগে ডক্টর এসে দেখে গিয়েছে শ্রাবণকে। এখন আর সেরকম কোনো সমস্যা নেই। শ্রাবণ দাদা আর কাকার সঙ্গে টুকটাক কথা বলে। শ্রাবণ গম্ভীর স্বরে বলে, এখন থেকে ছুটি দেবে কখন? আরও দুটো টেস্ট করিয়ে দুপুরের পর ছুটি দেবে। আবার কিসের টেস্ট? এত বছর যখন মরিনি, গতকাল স্ট্রোক করার পরও বেঁচে গেছি, তখন আর এত দূরত্ব মরব না। কিছু হবে না আমার। আমি এখন বাড়িতেই যাব। ডাক্তার যেতে দেবে না। তুমি এখনও সুস্থ নও। সে এমন কিছু বলতে গিয়েও মুখ বন্ধ করে নেয়। বাড়িতে ফিরে তিনটার কী অবস্থা করবে কোনো কল্পনাও নেই। বাপ ছেলে কেবিন থেকে বেরিয়ে যায়। শ্রাবণ উপরে ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়েছিল। এর মধ্যে কেবিনে প্রবেশ ঘটে আরও একজনের। শ্রাবণ ঘাড় কাত করে দেখে শোয়া এসেছে। সাথে সাথেই আবার উপরের দিকে তাকায় শ্রাবণ। চোখ জোড়া বন্ধ করে গম্ভীর স্বরে বলে, কি দেখতে এসেছিস? মরছে কিনা সেটা দেখতে? শোয়া চুপ করে থাকে। শ্রাবণ রাগী স্বরে বলে,
বের হয় এখান থেকে, তোদের কাউকে দেখতে চাই না আমি, তোদের সহ্য হয় না আমার, মরতে না চাইলে সর সামনে থেকে। সোয়া কিছু বলেও না, বাইরেও যায় না। শ্রাবণ দাঁতের দাঁত পিষে বলে, কি বলছি কানে যাচ্ছে না? বের হয় এখান থেকে, দাদুভাইকে আসতে বল ভেতরে। সোয়া বিনা বাক্যে কেবিন থেকে বেরিয়ে যায়। একটু পরে ভেতরে প্রবেশ করে সামাদ চৌধুরী। শ্রাবণ একবার দাদার দিকে তাকিয়ে আবার উপরের দিকে তাকিয়ে বলে, ডিভোর্স লয়ারের ব্যবস্থা করো। সামাদ চৌধুরী বিস্মিত হয়ে বললেন, কেন, কি করবে? ডিভোর্স দেব, বিকেলে ওনাকে বাড়িতে আসতে বলবে। ডিভোর্স দেবে মানে কি? কেন ডিভোর্স দেবে? তাহলে বিয়ে করেছিলে কেন? শ্রাবণ নিরুত্তর থাকে। সোয়াকে মোটেও সহ্য হয় না। নাম স্মরণ হলেও রাগে মাথা ফেটে যাচ্ছে। ডাইনির বাচ্চাকে আর নিজের জীবনে রাখবে না। বিকেলে বাড়িতে ফিরে আসে শ্রাবণ। ডাক্তার একদম স্টেজ নিতে নিষেধ করে দিয়েছেন, উত্তেজিত হওয়া যাবে না। ড্রয়িং রুমে এসে আশেপাশে নজর বোলায়। মেয়ের ছাড়া কেউ নেই ড্রয়িং রুমে। সিঁড়ির দিকে তাকে গলা ছেড়ে রাগী স্বরে ডেকে ওঠে, অনিমা, তনিমা, কুত্তার বাচ্চা, নিচে আয়। শামীম রেজা জানোয়ার, তুইও নিচে আয়। শ্রাবণের ডাকা ধরন দেখে ড্রয়িং রুমে থাকা সবাই স্তব্ধ। হিংসু শোনাচ্ছে গলার স্বর। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও যখন কেউ নিচে আসে না, তখন আরও রেগে গিয়ে বলে, নিচে আসবে নাকি আমি উপরে আসবো? শামীম রেজা চৌধুরী আগে আগে নেমে আসেন সিঁড়ি বেয়ে। ওনার পেছন পেছন আসছেন দুই বোন। দুজনের পেছন পেছন আসছে সোহা। সোহা সকালে বাড়িতে ফিরে এসেছিল। তনিমা চৌধুরী স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই অনিমা চৌধুরী। চেহারা কালশেটে দাগ পড়ে আছে, কপালের পাশে চামড়া ঝুলে জখম হয়ে আছে। ফর্সা হাতে আঘাতে দাগ স্পষ্ট, দেখে বোঝা যাচ্ছে উত্তমাদম দেওয়া হয়েছে। শ্যামা চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে বললেন, কি করছে সব? শাহিনিজা চৌধুরী খ্যাপাটে দৃষ্টিতে অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, কি করেছি? ও যা করেছে তাতে তো ওকে গলা পর্যন্ত মাটির নিচে গিয়ে ইট পাটকেল ছুঁড়ে মারা উচিত। অনিমা চৌধুরী মাথা নিচে করে দাঁড়িয়ে থাকেন। রাতে শাহিনিজা চৌধুরী ওনাকে বেরিয়ে যাওয়ার পরেও যখন যাচ্ছিলেন না, তখন ভয়ঙ্কর রকমের রেগে গিয়ে হুঁশ জ্ঞান হারিয়ে ইচ্ছে মতো মেরেছিলেন। মার খাওয়ার কারণে রাত থেকে ওনার ভীষণ জ্বর, জীবনের গায়ে ফুলের টোকাও পড়েনি। শাহিনেজা চৌধুরী তো মনের ভুলে কোনোদিন উঁচু গলায় কথাও বলেনি ওনার সঙ্গে। সেই মানুষ গত রাতে ওনার গায়ে হাত তুলেছে, মারতে মারতে আধমরা বানিয়ে ফেলেছিলেন। শ্রাবণ তিনজনের দিকে তাকিয়ে বলে, খুব তেল জমেছে তোদের শরীরে তাই না? তোদের তেল কীভাবে বের করতে হবে খুব ভালো করে জানি আমি। অনেক উড়েছিস, এবার আমি তোদের উড়ার ব্যবস্থা করব। মেট মেট দুজন এগিয়ে এসে ওদের সামনে দাঁড়ায়। শ্রাবণ দুজনের দিকে তাকিয়ে বল, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আপনাদের ছুটি, বেতন প্রত্যেক মাসে পেয়ে যাবেন। এখন ব্যাগপত্র করে প্যাক করে নিয়ে যান এখান থেকে। দুজনে ফ্যাল করে তাকিয়ে থাকে শ্রাবণের মুখের দিকে। কি বলেছে বুঝতেই পারেনি। জি স্যার, বুঝতে পেরেছি, যান। দুজন নিজেদের রুমে গিয়ে এগিয়ে যায়। শ্রাবণ দুই বোনের দিকে তাকিয়ে বলে, আজ থেকে বাড়ির সব কাজ তোরা দুজন করবি। যদি কাজ না করিস তাহলে না খেয়ে থাকবি, নয়তো গেট খোলা আছে, সোজা বেরিয়ে যাবে। ঘাড় কাত করে বাবার দিকে তাকায়। ছেলের তাকানো দেখে শুকনো ঢোক গিলে নেয় শামীম রেজা চৌধুরী। শ্রাবণ ওনার দিকে তাকিয়ে বলে, আগামী 2 দিনের মধ্যে আমার শেয়ারের সকল হিসাব চাই আমার। 1 পয়সার হিসাব গরমিল হলেও খবর আছে তোর। আমার টাকা খেয়ে পরে উড়ে বেড়াবি, তো অনেক তেল জমিয়েছিস। হিসাব গরমিল হলে শরীরের 1 ফোঁটা তেল অবশিষ্ট থাকবে না। গত 20 বছরের হিসাব পাই টু পাই আমার চাই। ছেলের কথা শুনে দরদর করে ঘামতে শুরু করেছেন শামীম রেজা চৌধুরী। ওর শেয়ার হিসাবে তো মিলবে না। ওর শেয়ারে অর্ধেকের বেশি টাকা মেরে দিয়েছেন, এখন হিসেব মিলাবেন কিভাবে? এই ছেলে যে কোনোদিন নিজের শেয়ারের হিসাব চাইবে সেটা তো কোনোদিন ভাবেইনি। এসব নিয়ে তো ছেলের কোনো মাথা ব্যথা ছিল না কোনো দিন। অনার্স শেষ করার পর সামাদ চৌধুরী নাতিকে বলেছিলেন অফিসে জয়েন করার জন্য। অফিসে জয়েন করলে কাজে বিজি থাকবে, তাতে অন্য চিন্তা ভাবনা মাথায় আসবে না, মানসিক স্ট্রেস কম। কিন্তু সেটাও রাজি হয়নি। ওই এইসব অফিসের বিজনেস কিছুই ভালো লাগে না, যেমন আছে সেমনই থাকবে। শামীম রেজা চৌধুরী মনে মনে চাইছিলেন শ্রাবণ যেন অফিসে জয়েন না করে। এই ছেলে এমনিতে ওনাকে সম্মান দেয় না, যখন তখন মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে। বাড়ির সকলের সামনে তো করেই, অফিসে জয়েন করলে স্টাফদের সামনেও করবে। এ তো বেজুতি উনি হতে চাননি। শ্রাবণ বাবার দিকে তাকিয়ে বলে, হিসাব না মিললে তোকে যে কী করবো তুই নিজেও জানিস না। একবার রাস্তায় নামিয়ে ছাড়বো, কামলা দেওয়া ছাড়া কোনো পথ খুঁজে পাবি না।
হয়তো কামনা দেওয়ার পরে যেন বাইরেও থাকবি না। সিঁড়ির দিকে পা বাড়িয়েও থেমে যায়। স্পর্শের কাঁধে চাপড় দিয়ে বলে, থ্যাংক ইউ ভাই, বলেই চড়ে যায়। স্পষ্ট বুঝতে পারলো না শ্রাবণ ওকে ধন্যবাদ দিল কেন। ধন্যবাদ পাওয়ার মতো তো কিছু করেনি এখন। স্পষ্ট বুঝতে না পারলেও যারা বোঝা তারা ঠিকই বুঝতে পেরে গেছে। মেয়ের দুজন সকলের সামনে বেরিয়ে যায় যার যার বাড়ি থেকে। শ্যামা চৌধুরী সোহাকে নিজের রুমে নিয়ে এসেছেন। সোহাকে বিছানায় বসে নিজেও বসেন পাশে। সোহার এক হাত মুঠো করে ধরে বলেন, শ্রাবণ তোমাকে কিছু বলেছে সকালে? শুধু বলেছিল সামনে না যেতে, আর কিছু বলেনি। দুদিকে মাথা নাড়ে সোহা। শ্যামা চৌধুরী বলেন, শ্রাবণ তোমাকে ডিভোর্স দিতে চাইছে। ও তোমাকে এই কথা বললে তুমি হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু আমি চাইনি তোমাদের ডিভোর্স হোক। ডিভোর্সের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেছে সোহার। শ্যামা চৌধুরী আবার বলেন, শ্রাবণ ছোট থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে। তুমি সব কিছু শুনেছই। এখন আর কোনো কিছু অজানা নেই তোমার। ওর মা বাবা মারা যাওয়ার পর থেকে নিঃসঙ্গভাবে থেকেছে এতগুলো দিন। ওকে গত 2 বছর ধরে হাজারবার বলে বিয়ের জন্য রাজি করাতে পারিনি আমি। যে হোক আর যাই করেই হোক, অবশেষে তোমাকে বিয়ে করেছে। গত দিনগুলো তোমার সঙ্গে একসাথে কাটিয়েছে, তোমার সঙ্গে একসাথে থেকেছে। আমি চাই বাকি জীবনটা তোমার সঙ্গে থাকুক। ও একবার তোমাকে ডিভোর্স দিলে বাকি জীবন নিজের সঙ্গে আর কাউকে জড়াবে না। বাকি জীবনটা একাই কাটিয়ে দেবে। ওর জীবনটা এভাবে নষ্ট করে যাবে, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুমি একবার যখন ওর হাত ধরেছ, আর ছেড়ো না। শ্রাবণ ডিভোর্সের কথা বললে তুমি রাজি হবে না কিছুতেই। রাজি না হলে তো মারবে। শ্রাবণ তোমার গায়ে হাত তোলে? দুদিকে মাথা নাড়ায় সোহা। তাহলে তো ভয় পাচ্ছ কেন? শ্রাবণের সঙ্গী প্রয়োজন। ডাক্তার বলেছেন এভাবে একা একা থাকলে আবার মানসিক অবস্থা খারাপের দিকে যাবে, আবার স্ট্রোক করলে হয়তো মরেই যাবে। তুমি পারবে ওকে পরিবর্তন করতে? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সোহা কিছু বলে না, তাকিয়ে থাকে চুপচাপ। শ্যামা চৌধুরী নাতনির চুলে হাত বুলিয়ে বলেন, শ্রাবণ অনেক কষ্ট করেছে জীবনে। আমি চাই না বাকি জীবনটা তোমাকে নিয়ে সুন্দরভাবে পার করুক। তোমরা একসাথে থাকো, একে অপরকে ভালোবেসে থাকো। তোমাদের দুজনের সুন্দর একটা সংসার হোক। সোহা চুপচাপ দাদার কথা শুনে মন দিয়ে। শ্যামা চৌধুরী আরও অনেক কথা বলেন, সব শুনে সোহা। সন্ধ্যার পর শ্রাবণীর রুমে প্রবেশ করে সোহা। বিছানার দিকে তাকিয়ে দেখে শ্রাবণ চোখ বন্ধ করে শুয়ে আছে চিত হয়ে। বরাবরের মতো বুকের ওপর বালিশ চেপে ধরে আছে। সোহা ধীর পায়ে ওয়াশরুমে প্রবেশ করে। দরজা লাগানোর শব্দে শ্রাবণ ঘাড় ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকায়। বুঝতে পারে সোহা এসেছে। ডান হাত দিয়ে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নেয়। একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। হাত মুখে পানির ফোঁটা বিদ্যমান। ড্রেসিং টেবিলের সামনে টুলের উপর ভেজা টাওয়াল দলা করে রেখে দিয়েছে শ্রাবণ। হেঁটে এগিয়ে এসে টাওয়াল হাতে তুলে নেয়। হাত মুখ মুছতে শুরু করতেই শ্রাবণের গম্ভীর গলার স্বর ভেসে আসে। হঠাৎ কথা বলার চমকে ওঠে সোহা। বিছানার দিকে তাকায়। তুই এই রুমে কেন? কোথায় যাব? তোকে নিষেধ করেছি না আমার সামনে আসবি না? এসেছিস কেন? বের হ আমার রুম থেকে। তুই তুই তো নিয়ে এসেছিলি আমাকে। এখন আমি যেতে বলছি যা। আর কোনোদিন আসবি না আমার সামনে। আর খুব শিগগিরই ডিভোর্স পেপার পেয়ে যাবি। তারপর যাকে খুশি তাকে বিয়ে করে নিবি। আজ থেকে তুই মুক্ত, যত খুশি যেখানে খুশি উড়ে বেড়া। ডিভোর্স যখন দেবে তাহলে বিয়ে করেছিলি কেন জোর করে? শ্রাবণ আগের চেয়েও রেগে তাকিয়ে থাকে, দাঁতে দাঁত পিষে বলে, যেতে বলেছি আমার সামনে থেকে যা। আমার সব কিছু তো এই রুমেই। গুছিয়ে নিয়ে বিদায় হওয়া আমার চোখের সামনে থেকে। তোদের সহ্য হচ্ছে না। তোকে ডিভোর্স দিতে পারলে আমি শান্তি পাবো। তোকে দেখলেই তোর মায়ের কুকর্মের কথা মনে পড়ে। তুইও নিশ্চয়ই তোর মায়ের মতো হয়েছিস। দ্রুত বিদায় হওয়া আমার সামনে থেকে। শ্রাবণের রাগারাগির মুখে দিকে টিকে থাকতে পারেনি সোহা। সেই জন্য শ্রাবণের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এসেছে। রুম থেকে বের হচ্ছিল না বলে শ্রাবণ উত্তেজিত হয়ে যাচ্ছিল। শ্রাবণকে উত্তেজিত করতে চায় না, তাই রুম থেকে বেরিয়ে এসেছে। শ্রাবণ যা বলবে বা করতে চাইবে তা থেকে এক চুলও নড়চড় হবে না, সেটা এই কয়েকদিনে খুব ভালো করে বুঝতে পেরে গেছে সোহা। এইবার যখন মুখ দিয়ে বের করেছে ডিভোর্স দেবে, তখন দেবেই। এই কাজ থেকে ওকে কেউ আটকাতে পারবে না। আর স্পর্শে দাঁড়ায় সোহার রুমের সামনে। ভেতরে উকি দিয়ে সোহাকে দেখতে পায়।
পেয়ে ভেতরে প্রবেশ করে। শুয়া মুখ তুলে স্পর্শের দিকে তাকায়। শুয়া দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, ফর্সা মুখ লাল হয়ে গেছে। স্পর্শ এগিয়ে এসে শুয়ার সামনে হাঁটু মুড়ে বসে, মুখ তুলে শুয়ার মুখের দিকে তাকিয়ে মায়াবী দৃষ্টিতে। কন্দরত ছোঁয়াকে দেখতে ভীষণ আদরে লাগছে। আছিস কেন, কি হয়েছে? শুয়া চোখের পানি মুছে চুপ করে থাকে। ভাইয়া, কিছু বলবে? মাথা নাড়ে সোহা। এ তো মন খারাপ করে কি হবে, আমার ভাগ্যটাই এমন রে, কাঁদিস না আর। সোহা স্পর্শের মুখের দিকে তাকিয়ে আছে, দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। ভালোবেসেছিলাম তোকে, কিন্তু তুই তো আমার কপালে নেই। ভালোবাসার অনুভূতি ভুল মানুষের জন্য কেন জন্মায়? আমরা যাকে নিজের জীবনে একান্তই আপন করে পাবো না, তাদের জন্য কেন এই মায়া জন্ম নেয়? স্পর্শ একটু থামে, লম্বা একটা শ্বাস টেনে নিয়ে আবার বলে, ভাইয়ের উপর থেকে নিজেকে যেমনই দেখাক, ভেতর থেকে অনেক ভালো একজন মানুষ। তোকে অনেক ভালো রাখবে, ভালোবাসবে। আমার ভাইকে তুই ভালো রাখিস, কোনোদিন ভাইয়ের হাত ছাড়িস না। মা খালার গুণ কোনোদিন নিজের মধ্যে আসতে দিস না। তুই জানিস তো ভাইয়া ছোটোবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে। আমি জানি তুই ভাইয়াকে ভালোবাসবি, ভালো রাখবি। যত যাই হয়ে যাক, তুই ভাইয়াকে ছাড়িস না। একটু থেমে আবার বলে, আমি আগামীকাল হোস্টেলে চলে যাব, কবে বাড়িতে আসবো ঠিক নেই, আবার আসবো কি না তারও ঠিক নেই। ভালো থাকিস আর আমার ভাইয়াকেও ভালো রাখিস। শোয়া কিছু বলে, স্পর্শের মুখের দিকে তাকিয়ে থাকে। স্পর্শের জন্য ওর অনেক মায়া হয়, শ্রাবণের জন্য হয়। দুই ভাই কত বাজেভাবেই না আঘাত পেয়েছে নিজেদের বাবা মায়ের কাছ থেকে। ওরা দুই ভাই বোন তো খুব বাজেভাবে আঘাত পেয়েছে। সিয়ামের মুখের দিকে তাকানো যায় না এখনো। এমন একটা পরিবার ওদের কেন হলো? স্পর্শ বসা থেকে উঠে দাঁড়ায়, রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আরও একবার বলে, ভাইয়াকে কোনোদিন কষ্ট দিস না, একটু রাগারাগি করলে সহ্য করে নিস, একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে। স্পর্শ বেরিয়ে যায় রুম থেকে। শোয়া আগের মতোই বসে রইল। স্পর্শ নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। অবাধ্য চোখের পানি ঝরঝর করে পড়তে শুরু করে। ভালোবাসা হারিয়ে ফেলার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নিজের বাবা মায়ের আসল রূপ জানার পর আরও বড় ভাইয়ার জন্য। এই দুনিয়ার মানুষ এত স্বার্থপর কেন হয়? অন্যের ভালো থাকা আর সুখ কেড়ে কেন নেয়? রাত 9টার পর অনিমা চৌধুরী শোয়ার রুমে প্রবেশ করে। এতক্ষণ রান্নাঘরে ছিলেন জ্বর নিয়েই। অনেকক্ষণ ধরে মেয়ের সঙ্গে কথা বলা হয়নি। কথা বলার জন্য ছটফট করছিলেন, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। শোয়া ব্ল্যাকেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে শুয়ে আছে উল্টো ফিরে। দুপুরে হালকা খেয়েছিল, এখন আর খেতে ইচ্ছে করছে না। শোভা, মায়ের ডাক শুনে বুক আর ভারী হয়ে আসে সোহার। মায়ের দিকে না তাকিয়ে আগের মতো শুয়ে রইল নিশ্চুপ হয়ে। অনিমা চৌধুরী বিছানায় বসে শোয়ার গায়ের উপর থেকে ব্ল্যাকেট টেনে সরিয়ে দেয়, গায়ে ধাক্কা দিয়ে বলে, শোয়া, ঘুমিয়ে পড়েছিস? ওঠ, কথা আছে তোর সঙ্গে। ভালো লাগছে না, যাও এখান থেকে। কিভাবে কথা বলছিস তুই আমার সঙ্গে? আমি তোর মা হই। ভালো লাগছে না আমার, ডিস্টার্ব করবে না। তুই ওঠ আগে, দরকার কথা আছে তোর সাথে। শোয়াকে শুয়ে থাকতে দেন না অনিমা চৌধুরী, টেনে তুলে জোর করে বসিয়ে দেন। সোহা মায়ের মুখের দিকে তাকায় না, নিচের দিকে দৃষ্টি রেখে মায়ের হাত সরিয়ে দেয় গা থেকে। বলো, কি বলবে? শ্রাবণ তোকে ডিভোর্স দিতে চাই? হ্যাঁ, তাহলে দিয়ে দে। সোহা মুখ তুলে তাকায় মায়ের মুখের দিকে। অনিমা চৌধুরীকে চেনা যাচ্ছে এখন, চেহারা পুরোপুরি বদলে গেছে। তুই শ্রাবণকে ডিভোর্স দিয়ে দে, ওই পাগলের সঙ্গে তোর সংসার করতে হবে না। শ্রাবণকে ডিভোর্স দিয়ে স্পর্শকে বিয়ে করে নে। পাগল হয়ে গেছো? বড় ভাইকে ডিভোর্স দিয়ে আমি ছোট ভাইকে বিয়ে করব? সমস্যা কি? স্পর্শ তো তোকে ভালোবাসে, ও অবশ্য তোকে বিয়ে করবে। আমি বিয়ে করতে চাই না। কেন? তুই তো ভালোবাসিস স্পর্শকে। ভালোবাসি না, যাও এখান থেকে। তুই কি শ্রাবণের সঙ্গে সংসার করতে চাইছিস? হ্যাঁ। ওই পাগলের সঙ্গে তুই জীবনও থাকতে পারবি না সোহা। ও যখন ডিভোর্স দিতে চাচ্ছে, তুইও ডিভোর্স নিয়ে নে। স্পর্শকে বিয়ে না করলেও অন্য ছেলেকে করবি। দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছে? তুই দেখতে সুন্দর, বাবা মায়ের টাকা পয়সা আছে, তোর পিছনে ছেলেদের লাইন পড়ে যাবে। চুপ করো। ছোঁয়ার গলা স্বরে একটু ভয়ের মিশ্রণ আছে, চোখে মুখে ভয় ছড়িয়ে পড়েছে। অনিমা চৌধুরী না থেমে বলেন, কেন চুপ করব? শ্রাবণ বাড়ির সকলের সামনে তোর সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করবে, আড়ালেও নিশ্চয় করে। ওর মাথার তার তোর সব ছেঁড়া, পাগল হয়ে তোকে মেরে ফেলবে। মারার জন্য কেন একটা পাগলের সঙ্গে থাকবে? পুরো কথা শেষ করার আগে শোয়া কিছুটা রাগী স্বরে বলে,
চুপ করতে বলছি, চুপ করো। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার, অনেক ভেবে ফেলছো। আমাকে জন্ম না দিলেও পারতে। জন্ম যখন দিয়েই ফেলছো তখন জন্মের পর বিষ খেয়ে মেরে ফেললেও ভালো একটা কাজ করতে জীবনে। তুই কি পাগলের জন্য আমার সঙ্গে এভাবে কথা বলছিস? মরতে না চাইলে মুখটা বন্ধ করে রাখো একটু। সুয়ার চাপা স্বরে বলা কথাগুলো শুনতে পেলেও বুঝতে পারেন না কথার মানে। এমন কথা কেন বলল? সোয়ার দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকাতেই দেখেন শ্রাবণ দাঁড়িয়ে আছে অগ্নিমূর্তি রূপ ধারণ করে। ওকে এই অবস্থায় এখানে দেখে গলা শুকিয়ে যায় অনিমা চৌধুরীর। এই ছেলে এখানে আসলো কখন? সব কথা শুনেছে, যদিও শুনে থাকে তাহলে আজ ওনাকে কেউ বাঁচাতে পারবে না ওর হাত থেকে। শ্রাবণ ধীর পায়ে ভেতরে প্রবেশ করে, আশেপাশে তাকে কিছু খোঁজে। ভয়ে অনিমা চৌধুরী বিছানার অপর পাশে চলে গেছেন। শ্রাবণ বিছানার কাছে এসে দাঁড়ায়। সোয়া দ্রুত নেমে আসে বিছানা থেকে। ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, কি কিছু বলবেন? হ্যাঁ, ওই কুত্তার বাচ্চা জিব্বা টেনে ছিঁড়ব। সোয়া মায়ের দিকে তাকায়। ভয়ে ওনার মুখের রং আরও পাল্টে গেছে। কুত্তার বাচ্চা মেয়েকে নিজের মতো বারো ভাতারি বানাতে চাইছে। সোয়ার কান ঝাঁঝা করে ওঠে শ্রাবণের কথা শুনে। ভয়ে কিছু বলতেও পারছে না বেচারি। শ্রাবণ সোয়ার মুখের দিকে তাকায়, খপ করে গলা চেপে ধরে বলে, এখনও ডিভোর্স দেয়নি, তার আগে নিজের পেছনে ছেলেদের লাইন লাগানোর প্ল্যান করছিস মায়ের সঙ্গে? সোয়া শ্রাবণের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে দুদিকে মাথা নাড়ায়। শ্রাবণ গলা ছেড়ে দেয়। অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বর্জ্যকণ্ঠে বলে, কুত্তার বাচ্চা, তোকে কাজ করতে বলেছি, তুই এখানে বসে কি করছিস? মেয়ের পেছনে ছেলেদের লাইন লাগিয়ে মেয়েকে ব্যবসায়ী বানানোর প্ল্যান করছিস? শ্রাবণের কথা শুনে কেঁদে ফেলে সোহা। কান্না করতে করতে বলে, প্লিজ চুপ করো তুমি। কেন চুপ করব? তোরা করলে দোষ নেই আর আমি বললেই দোষ? তুমি এসব কথা কেন বলছো? তোরা যা বলছিলি আমি তো সেটাই বলছি। আমার কানে কোনো সমস্যা নেই, স্পষ্টই শুনতে পাই আমি। শুনেছি তো কী প্ল্যান করছিলে দুজনে মিলে। আমাকে তোদের পাগল মনে হয়? আমি পাগল? ওই কুত্তার বাচ্চা নষ্ট মহিলা আমি পাগল? আমার মনে হয় তার ছেঁড়া। নিজের মতো নষ্ট বানাবে মেয়েকে। তোর মা এক নষ্টা, তোদের দুই বোনকেও বানিয়েছে নষ্টা। এখন তুই তোর মেয়েকেও নষ্টা বানাবি। কথা বলছিস না কেন? ডিভোর্স দিতে চেয়েছিলাম কিন্তু এখন আর দেব না। তোর মেয়ে মরার আগে আর আমার কাছ থেকে মুক্তি পাবে না। তোর মেয়ের জীবনে দেখ শুধু কীভাবে জাহান্নাম বানাই আমি। এই নষ্টার বাচ্চা, আয় আমার সাথে। সোয়ার হাত চেপে ধরে দরজার দিকে পা বাড়ায়। সোয়া পেছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে অভিমান ভরা সুরে বলে, তোমাকে আমি জীবনও মাপ করব না। শ্রাবণ সোয়াকে টেনে নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুমের ভেতরে এসে সোয়ার হাত ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। ঘুরে দাঁড়াতে ভয়ে পিছিয়ে যেতে শুরু করে সোহা। বল, কি কি প্ল্যান করলি ওই নষ্টার সঙ্গে? কোনো প্ল্যান করিনি। নিজের পেছনে ছেলেদের লাইন লাগাবি? না না না। ওকে ডিভোর্স দিয়েছে এখনো? না। ভয় পেছাতে পেছাতে দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে সোহা। শ্রাবণ এসে ওর সামনে দাঁড়ায়। দুজনের মাঝখানে এক হাত দূরত্ব। শ্রাবণের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে, চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে, চোখে মুখে স্পষ্ট হিংস্রতা প্রকাশ পাচ্ছে। ভীষণ রেগে আছে বোঝাই যাচ্ছে। আমার কাছ থেকে এখনও ডিভোর্স পাসনি। তুই এখন আমার বউ। তুই আমার বউ থাকা অবস্থায় নিজের পেছনে ছেলেদের লাইন লাগানোর কথা চিন্তা করলি কিভাবে? তো তুমি আমাকে ভুল বুঝছো। তুমি পুরো কথা শোনোনি বোধ হয়। আমি এখন কিছু বলিনি। সে এমন ঠাস করে চর বসিয়ে দেয় গালে। সোহার মাথায় এদিক ওদিক হেলে পড়েছে। সে এমন চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, কি শুনিনি? আর আর কি শোনাতে চাইছিস? ডিভোর্স দিতে চেয়েছে বলে রং লেগেছে মনে? সোহা কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি বলিনি কিছু। আম্মু বলেছে। স্পর্শকে ভালোবাসিস? দুদিকে মাথা নাড়ে সোহা। সেদিন তো বললি ভালোবাসিস। বা বাসি না। কেন? স্পর্শ ভাইয়া আমার জন্য হারাম। আমি ভালোবাসি না ভাইয়াকে। আমি কিছু বলিনি, সব কিছু আম্মু নিজে থেকেই বলেছে। আমি কোনো ছেলের কাছে যাব না। কান্না করার কারণে সোয়ার কথাগুলো খুব একটা স্পষ্ট হয় না, তবে শ্রাবণ বুঝতে পেরেছে। সোয়া কাঁদতে কাঁদতে বসে পড়েছে নিচে। ভয়ে পুরো শরীর কাঁপছে। শ্রাবণ কি এখন আরও ওকে মারবে ওকে? ও তো এমন কিছু বলেনি। সব কিছু তো ওর মাই বলল, বারবার নিষেধ করলো তবুও বলল। শ্রাবণ সরে যায় সোয়ার সামনে থেকে। রাগে মাথা ফেটে যাচ্ছে। সব কথা না শুনলেও শেষের কথাটা স্পষ্ট শুনতে পেয়েছে, বিশেষ করে অনিমা চৌধুরীর কথাগুলো। শোয়ার পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে এবং এই কথাগুলো শোনার পরে ওর মস্তিষ্ক অন্য কথা শুনছিল না, বারবার একই কথা রিপিট হচ্ছিল।
সোয়া ওকে দেখে ওর মাকে চুপ করতে বলছিল। সে এমন বিছানায় বসে পড়ে, মাথাটা ভেতর থেকে দপদপ করছে। অনিমা চৌধুরীর কথাগুলো কানে বাজছে এখনো, মস্তিষ্ক টকবক করে ফুটছে। লাইটটা খুঁজে পাচ্ছে না। সোয়া হয়তো সরিয়ে রেখেছে। সোয়া রুমে গিয়েছিল লাইটারের কথা জিজ্ঞেস করতে, গিয়ে তো আগুন জ্বালানোর জন্য লাইটারের প্রয়োজন হয়নি। অনিমা চৌধুরীর কথা শুনেই আগুন ধরে গেছে মাথায়। সোয়ার দিকে তাকায় আবার। সোয়া ভয়ে দৃষ্টি সরিয়ে নেয়। এতক্ষণ শ্রাবণীর দিকে তাকিয়েছিল। নষ্টা ডাইনির বাচ্চা, লাইটার কোথায় রেখেছিস? সোয়া নিচ থেকে উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে লাইটার বের করে নিয়ে আসে। কম্পিত হাতে লাইটার বাড়িয়ে দেয় শ্রাবণীর হাতে। ঝড়ের সময় গাছের ডাল যেভাবে কাঁপে, সোয়ার হাতটা ঠিক সেভাবে কাঁপছে। শ্রাবণ সোয়ার হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। লাইটারটা হাতে নিয়ে সোয়াকে টেনে আনে নিজের আরও কাছে। চোয়াল চেপে ধরে বলে, তোর মা তোর পেছনে ছেলেদের লাইন লাগাবে, তাই না? এটা নিয়ে তোর এই বিউটিফুল চেহারার এমন অবস্থা করব, এখন যে কোনো ছেলে পেছনের লাইন তো দূরে থাক, মনে ভুলো তোর দিকে তাকাবে না। শ্রাবণের কথা শুনে ভয়ে আটকে পিছিয়ে যেতে চায় সোহা, কিন্তু শ্রাবণ চেপে ধরে রাখায় যেতে পারে না। শ্রাবণ লাইটার জ্বালিয়ে সোয়ার মুখের দিকে এগিয়ে নিয়ে আসে। সোয়া দু হাতে মুখ ঢেকে কেঁদে ওঠে আবার। হাত ছড়া বলছি, না এমন করো না তুমি। তো আমি কোনো দিন কোনো ছেলের সামনে যাব না। যাওয়ার মতো অবস্থা থাকলে না যাবি? হাত সরা বলছি, নয়তো তোর চুলে আগুন লাগিয়ে দেবো। এমনিতেই মাথায় আগুন ধরে আছে। নষ্ট ডাইনির বাচ্চার হাত সরা। ভাইয়া ওটা সরাও, আগুন লেগে যাবে। লাগাতে তো চাইছি, ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দাও। আর জীবনে এমন ভুল হবে না, শুধু এবারের মতো মাফ করে দাও। সে এমন হাতের লাইটটা নিভিয়ে রেখে দেয় পাশে। সোয়াকে ছাড়া দিয়ে ছেড়ে ধমক দিয়ে বলে, যা আমার রুম থেকে, চোখের সামনে থেকে। তোদের ছাওয়া দেখেও মনে নিজের দৃষ্টি নষ্ট করা। সোহা ঘুরে দাঁড়াতে শ্রাবণ আবার বলে, এই দাঁড়া, তুই যাবি না এই রুমের বাইরে। বাইরে গেলে দেখা যাবে তোর নষ্টা মা তোকে কোনো লোকের বিছানায় শুয়ে দিয়েছে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সোহা। শ্রাবণকে কিছু বলার মতো সাহসও নেই। শ্রাবণ আবার বলে, আজকের পর থেকে ওই অনিমা কুত্তার বাচ্চার সাথে কথা বলতে পারবি না। ভয়ে মাথা নাড়ে শ্রাবণের কথায় টালে। কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাতে পারবি না। মাথা নাড়ে সোহা, যা ঘুমা। সোহা চুপচাপ বিছানায় উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। শ্রাবণ আগের মতোই বসে রইল, রাগে মাথা ফেটে যাচ্ছে। অনিমা চৌধুরী বলা কথাগুলো কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। প্রায় ঘন্টাখানেক সময় পেরিয়ে গেছে। সোহা চুপচাপ একভাবে শুয়ে আছে। শ্রাবণ আগের মতোই বসে আছে। দরজা ধাক্কানোর শব্দে দরজার দিকে তাকায় শ্রাবণ। সোহা নিজেও ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার দিকে। একটু পরে শ্যামা চৌধুরীর গলার স্বর ভেসে আসে। উনি শ্রাবণের নাম ধরে ডাকছেন। শ্রাবণ বসা থেকে উঠে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে দেয়। ডাকছো কেন? খাবে না? নিচে চলো। খাবো না, তুমি খেয়ে শুয়ে পড়ো। খাবে না কেন? ওষুধ খেতে হবে তো, চলো। ওই নষ্টাদের হাতে খাবার খাবো না আমি। তাহলে মেয়েদের বের করে দিলে কেন? আমি খাবো না দাদা ভাই, তুমি খেয়ে বিশ্রাম নাও। খাবার না খেলে ওষুধ খাবে? অসুস্থ হয়ে পড়বে আবার। কাল যখন মরিনি তখন আজকেও মরবো না। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছো, এখন খেয়ে বিশ্রাম নাও। রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে বলে। দাদা ভাই বলছি তো খাবো না, যাও। সোয়াও তো খায়নি, ওকে আসতে বলো। একদিন না খেলে থাকলে মরবে না, যাও। দরজা লাগিয়ে দেয় শ্রাবণ। শ্যামাচুরি হতাশ হয়ে বদ্ধ ঘর দরজার দিকে তাকিয়ে থাকেন। লম্বা শ্বাস টেনে নিয়ে গলা ছিঁড়ে বলেন, শ্রাবণ ওষুধগুলো খেয়ে নিও। শ্রাবণ দৃঢ় পায়ে হেঁটে বিছানায় এসে বসে আবার। মাথা ব্যথা বাড়ছে ধীরে ধীরে। ওর দুজনের হাতে রান্না তো জীবনও খাবে না। বাইরে খাবারও খেতে ইচ্ছে করছে না। লম্বা হয়ে শুয়ে পড়ে শ্রাবণ। কয়েক মিনিট পরে পেরিয়ে যায়। সোহা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণের চোখ বন্ধ করে আছে। শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে ডাকে, ভাইয়া। শ্রাবণ চোখ মেলে সোহার দিকে তাকায়। শ্রাবণের লাল টকটকে চোখ জোড়া দেখে ভয়ে গলা আরও শুকিয়ে যায়। এমনভাবে তাকিয়ে আছে যেন ওকে এখনই চোখের আগুনে ভস্ম করে দেবে। সোহা নিজের ভয়কে চাপা ধামা দিয়ে কম্পিত স্বরে বলল, ওষুধ খেলে না? শ্রাবণ চুপ হয়ে থাকে। ওকে চুপ থাকতে দেখে সব মনে একটু সাহস পায়। আবার ঢোক গিলে বলে, ওষুধ খেয়ে ঘুমাও। কী রে, তুই বইয়ের মতো কথা বলছিস কেন? শ্রাবণের গম্ভীর স্বর সোহাকে বুকে কাঁপুনি বাড়িয়ে দেয়। কম্পিত স্বরে বলে, না মানে দাদাভাই বলছিল ওই। দাদাভাই কি বলছিল? ও ওষুধ খেয়ে ঘুমাও, ঘুমা। শ্রাবণ হঠাৎ ধমকে অনেক জোরে কেঁপে ওঠে সোহা। উল্টো ফিরে আর তাকায় না শ্রাবণের দিকে।
দাদা বারবার ওকে বলছিল শ্রাবণ ওষুধ না খেলে সোয়া যেন বলে বলে খাওয়ায়। সোয়া আরেকবার ওষুধ খাওয়ানোর কথা বললেই শ্রাবণ ওষুধ না খেয়ে ওকে কাঁচা চিবিয়ে খাবে। কারো ফোপানোর শব্দ ঘুম ভাঙে সোহার। ঘুমের ব্যাঘাত ঘটায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়েছে। পর মুহূর্তে হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসে। রুমে ঘুটঘুটে অন্ধকার ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারের মাঝে এদিক ওদিক তাকায় ঘাড় ঘুরিয়ে। ফোপানোর শব্দ ওর পাশ থেকে আসছে। শ্রাবণ কাঁদছে, কিন্তু কেন কাঁদছে? তাড়াহুড়া করে বিছানা থেকে নেমে দাঁড়ায়, অনুমান করে, অন্ধকারে হাতুড়ে রুমের লাইট অন করে। বিছানার দিকে তাকিয়ে দেখে শ্রাবণ উপুর হয়ে বালিশে মুখ গুজে ফোপাচ্ছে। শ্রাবণের ধমক খাওয়ার পর আর কোনোদিনই তাকায়নি সোহা। চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে গিয়েছিল। ভয়ে ভয়ে শ্রাবণের কাছে এগিয়ে এসে ডাকে, ভাইয়া, ভাইয়া, কি হয়েছে তোমার? শ্রাবণ কিছু না বলে, তবে ওর ফোপানোর শব্দ কম এসেছে। ঠিক আছে, কি হয়েছে তোমার ভাইয়া? ঠিক আছো? শ্রাবণ এবারও কিছু বলে না। সোয়া ভাবছে ঘুমের ঘরে কাঁদছে, সেই জন্য অনেক সাহস জুগিয়ে শ্রাবণ গায়ে মৃদু ধাক্কা দিয়ে ডাকে আবার। গায়ে হাত দেওয়া শ্রাবণ ভীষণ রেগে যায়। ডান হাতে এক থাবায় সোয়াকে ছিটকে ফেলে দেয় নিচে। জড়ানো গলায় বলে, দূরে থাক আমার কাছ থেকে। বলেও আমার গায়ে তোর নোংরা হাত ছোঁয়াবি না। পরে গিয়ে ব্যথা পেয়েছে সোয়া। বিছানার দিকে তাকিয়ে সোয়া হয়ে সোজা হয়ে বসে। শ্রাবণ এখনো বালিশে মুখ গুজে আছে। শ্রাবণ কেন কাঁদছে সোয়া বুঝতে পারছে না। ও কি ঘুমায়নি? রাত ধরে জেগে আছে। ভয়ে আর কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না। শ্রাবণ কিছু সময় নিশ্চুপ থাকলেও আবার ফোপিয়ে ওঠে। ফোপানোর কারণে ওর পুরো শরীর কেঁপে কেঁপে উঠেছে। শ্রাবণ রাতে ওষুধ খায়নি মনে পড়ে সোহার। ওষুধ না খাওয়ার কারণে কি এমন করেছে? হতে পারে। বসা থেকে উঠে ভয়ে ভয়ে আবার এগিয়ে আসে শ্রাবণের দিকে। কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়, যেন আবার ফেলে দিতে না পারে। কি হয়েছে তোমার, এভাবে কাঁদছো কেন? শ্রাবণ মুখ তুলে শোয়ার দিকে তাকায় ঘাড় ঘুরিয়ে। ওর চোখ জোড়া দেখে শোয়ার আত্মা কেঁপে ওঠে। চোখ জোড়া পানির বদলে যেন রক্তের মতো লাল হয়ে আছে। ভয় পেয়ে কদম কদম পিছিয়ে যায়। মানুষ কম, অন্য কিছু মনে হচ্ছে শ্রাবণকে। শোয়া থেকে উঠে বসতে গিয়ে পড়ে যেতে নেয়। দ্রুত নিজেকে সামনে নিয়ে কোনো রকম উঠে বসে। মাথায় এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে যে সব কিছু ঘোলা ঘোলা দেখছে, ঘুম আসছে না। বারবার মা আর বোনের কথা মনে পড়ছে। অদ্ভুত সব হ্যালুসিনেশন করছে। জেগে থেকেও স্বপ্ন দেখছিল ওর মা ওর বোনকে ওর সামনে খুন করা হচ্ছে নৃশংসভাবে। আরও কত কিছু যে চোখে ভাসছিল। মা বোনের কথা স্মরণ করে আজকেও আর নিজেকে সামলাতে পারছিল না। ফুপিয়ে কেঁদে উঠেছে নিজের অজান্তেই। মাথায় যন্ত্রণা পাগলের মতো লাগছে এখন। রাতে ওষুধ না খেয়ে অনেক বড় ভুল করেছে। এখন নিজের মাথায় নিজেরই ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়ায়। শোয়া ভয়ে সরে যায় সামনে থেকে। শ্রাবণ সোজা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের উপরই ওষুধগুলো রেখেছিল। ওষুধ বের করে খুলতে শুরু করে। শোয়া তাকিয়ে আছে শ্রাবণের দিকে। শ্রাবণ স্লিপিং পিল খুলে কয়েক পাতা খুলে ফেলেছে। সবগুলো হাতের মুঠোয় নিয়ে সেন্টার টেবিলের সামনে এসে দাঁড়ায়। পানির গ্লাস হাতে নিয়ে ওষুধগুলো খেতে গেলেই শোয়া দৌড়ে এসে শ্রাবণ হাত থেকে ঝাড়া দিয়ে ওষুধগুলো ফেলে দেয়। ভয়াক্ত কণ্ঠে বলে, এসব কী করছো? এতগুলো ঘুমের ওষুধ কেউ খেতে চাইছো? শ্রাবণ নিবু নিবু দৃষ্টিতে শোয়ার দিকে তাকিয়ে বলে, ঘুমাবো, আমার ঘুম আসছে না। আমি অনেক কাল ধরে ভালোভাবে ঘুমাতে পারিনি। আজকেও সবগুলো ঘুমের ওষুধ খেয়ে মহাকালের ঘুম ঘুমাবো। কোথায় ফেললি? সবগুলো খুঁজে দে আমাকে। কী সব বলছো? ডাক্তার তো একটা খেতে বলেছে। আমি সবগুলো খাবো। ওষুধ খুঁজে দে, নয়তো আমার যন্ত্রণা কমিয়ে দে। মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে, বুকে ব্যথা করছে, সব জায়গায় ব্যথা করছে। শোয়া কিছু বলার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু শ্রাবণ ওর দিকে এগিয়ে আসায় আর বলতে পারে না। পিছিয়ে যাওয়ার আগে শ্রাবণ খপ করে ওর হাত চেপে ধরে ব্যাকুল স্বরে বলে, এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দে সোহা। আমি আর সহ্য করতে পারছি না। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মনে হচ্ছে মাথা গুঁড়ো গুঁড়ো করে ফেলি। দাঁড়িয়ে থাকতে না পেরে দুলতে দুলতে নিচে বসে পড়ল শ্রাবণ। শোয়া ফ্যাল করে তাকিয়ে আছে শ্রাবণের মুখের দিকে। শ্রাবণ শোয়াকে টেনে বসায় নিজের সামনে। আগের চেয়েও করুণ সুরে বলে, শোয়া, তুই মেরে ফেল আমাকে। আমি মেরেছিলাম না তোকে। তুই আমাকে জানিয়ে মেরে প্রতিশোধ নিয়ে নে। আমি কিচ্ছু বলবো না তোকে, সত্যি কিছু বলবো না। মেরে ফেল না। বসে আছিস কেন? শোয়ার হাত টেনে নিজের গালে চেপে ধরল শ্রাবণ। মেরে ফেল, নয়তো এই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আমাকে।
মারছিস না কেন? মার। গাল চেপে মারতে না পারলে ছুরি দিয়ে আয়, গলা কেটে দে। মতো পাগলামি শুরু করেছে শ্রাবণ। সোহাকে বারবার জোর করেছে ওকে মেরে ফেলার জন্য। ওর অবস্থা দেখে ভয় পেয়ে শব্দ করে কেঁদে ওঠে সোহা। শ্রাবণের গলা থেকে হাত সরিয়ে নিয়ে আসতে চায়। শ্রাবণ সোহার হাত ছেড়ে ওই গাল দুটো হাত রেখে মুখ আগলে ধরে। তুই কাঁদছিস কেন? মারবি না আমাকে? তোকে তো মেরেছিলাম আমি, তুই আমাকে মেরে ফেল। সোহা কাঁদতে কাঁদতে বলে। তুমি শান্ত হও, এমন করছো কেন? ওর মাথা সোজা করে রাখতে পারছে না। শোয়া থেকে ওঠার পর থেকে মাথা এদিক ওদিক খেলে পড়ছে বারবার। এখন আরও বেশি এমন হচ্ছে। মাথা ঠিক রাখতে না পেরে শোয়ার কাঁধের ওপর মাথা রেখে গলা জড়িয়ে ধরে শক্ত করে। তবুও শোয়াকে নিয়েই হেলে পড়ে যেতে নেয়। শোয়া নিজেই কোনো রকম শ্রাবণকে ধরে সোজা হয়ে বসে থাকার চেষ্টা করে। সোহার কাঁধে ভর ছেড়ে দিয়ে জড়ানো গলায় বলে, আমি মরে গেলে আম্মুর কবরের পাশে কবর দিস আমাকে। শ্রাবণ সোহাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে নিশ্চুপ হয়ে বসে আছে। সোহাকে জড়িয়ে ধরার পর থেকে অদ্ভুত রকমের ভালো লাগছে শ্রাবণীর। বুকের ভেতর প্রশান্তি ছুঁয়ে যাচ্ছে, যা অনেক কাল ধরে হয় না। সোয়ার গায়ে ঘেরান জন্য মাথা ব্যথা কমিয়ে দিচ্ছে। চুম্বকের মতো শ্রাবণকে আটকে রেখেছে সোয়ার দেহ। ভাইয়া ছাড়ো আমাকে, ওষুধ নিয়ে আসি, খেলেও ভালো লাগবে। ওষুধ খেয়ে বাঁচিয়ে রাখতে চাইছিস কেন? বিষ খেয়ে মেরে ফেল। সোয়া নিজের গলা থেকে শ্রাবণের হাত ছাড়িয়ে শ্রাবণীকে নিজের হাত কাছ থেকে আলাদা করে। শ্রাবণ বসে থাকতে না পেরে ঢলে শুয়ে পড়ে ফ্লোরে। সোয়া দ্রুত শ্রাবণের ওষুধ খুলে নিয়ে আসে। ফ্লোর থেকে দুটো স্লিপিং পিল তুলে নেয়। এছাড়া আর কোনো স্লিপিং পিল নেই এখন। গ্লাসে পানি ঢেলে শ্রাবণের পাশে বসে ভয়ে ভয়ে শ্রাবণ গালে হাত রেখে মৃদু স্বরে ডাকে, ভাইয়া ওঠো, ওষুধগুলো খাও। শ্রাবণ শোয়ার মুখে দেখে তাকায়। শোয়া নিজের ভয়ে ডর দূরে সরিয়ে শ্রাবণকে নিচ থেকে তোলার চেষ্টা করে। শ্রাবণ শক্তি প্রয়োগ করে নিজের উঠে বসে কোনো রকমে। এখন যেন আর দুর্বল হয়ে পড়েছে। শোয়া কোনো রকম ওষুধগুলো শ্রাবণকে খাওয়ালো। বিছানায় উঠে ঘুমাও। মাথা সোজা রাখতে পারছে না, মাথায় বাড়ি মার একটা। এ তো যন্ত্রণা কেন হচ্ছে? ওঠো এখান থেকে, এই যন্ত্রণা ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। শোয়ার সাহায্য নিয়ে নিচ থেকে উঠে বিছানায় শুয়ে পড়ে শ্রাবণ। ওর অনুভব হচ্ছে কেউ যেন ওর মাথাটা মেরে মাথা থেতলে দিয়েছে। মনে হচ্ছে মাথা আস্ত নেই, সেই জন্যই তো যন্ত্রণা হচ্ছে। শোয়া পানির গিলাস সরিয়ে রেখে লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে নিজের জন্য বরাদ্দকৃত জায়গায়। শ্রাবণ দুজনের মাঝখানে কোলবালিশ সরিয়ে দেয়। নিচ থেকে শোয়ার কাছে এগিয়ে এসে শোয়াকে নিজের দিকে ফিরিয়ে শোয়ার বুকে মুখ গুজে দেয়। শোয়ার হাত তুলে দেয় নিজের মাথায়। শোয়ার বুকে আশ্রয় নিয়ে ওকে জড়িয়ে ধরে শক্ত করে। দুজনের মাঝখানে একটা পিঁপড়া গলার মতো জায়গা নেই। শোয়ার শরীর শিরশির করে ওঠে আবার। হৃদযন্ত্র জোরে জোরে শব্দ তুলছে। লম্বা শ্বাসে শোয়ার গায়ের ঘেরা নিজের ভিতরে টেনে নেয় শ্রাবণ। শোয়াকে জড়িয়ে ধরে কেমন শান্তি শান্তি লাগছে। শোয়া স্থির হয়ে জমে আছে, শ্বাসও যেন ফেলছে না এখন। শ্রাবণের উত্তপ্ত শ্বাস ওর বুকে আছড়ে পড়ছে। শ্রাবণের শক্ত হাতের বন্ধনে আটকে পড়ে গেছে। শ্রাবণের গায়ে পুরুষলীয় ঘিরান যেন ওর শ্বাস আটকে দিচ্ছে বারবার। চুলে হাত বুলিয়ে দে, টেনে দে। শোয়া দ্রুত চুলে হাত বুলাতে শুরু করে। শ্রাবণের পূর্বের ন্যায় শুয়ে আছে। এই বুকে তো শান্তি কেন? ওর সব অশান্তি আর যন্ত্রণা গিলাস করে নিচ্ছে এই শান্তি। সময় গড়ায়, শ্রাবণ ঘুমিয়ে গেছে। শোয়া স্পষ্ট শুনতে পাচ্ছে শ্রাবণের ভারী শ্বাস ফেলার শব্দ। শ্রাবণ ঘুমিয়ে গেলেও এখনও শোয়ার বুকে মুখ গুজে ওকে জড়িয়ে ধরে আছে। শোয়া ধীরে হাতে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ওর আর ঘুম আসছে না এখন। অন্ধকার রুমে শ্রাবণের ভারী শ্বাস আর এসির মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শোয়ার হৃদযন্ত্রের শব্দ এখন থেমে গেছে। শ্বাস প্রশ্বাস চলছে নিঃশব্দে। যেন একটু জোরে শ্বাস নিলে শ্রাবণের ঘুম ভেঙে যাবে। এসির ঠান্ডা বাতাস শীতল শীতল লাগছে এখন। দুজনের শরীর ঠান্ডা হয়ে গেছে। শোয়া পেছন থেকে ব্ল্যাঙ্কেট তুলে নেয় দুজনের গায়ের উপর। পুনরায় শ্রাবণের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। শোয়া ঘুম ভেঙে যায়। প্রচণ্ড খিদে, পেট গুড়গুড় করছে। শুয়ে থাকতে থাকতে নিজেই ঘুমিয়ে গিয়েছিল ফরজের পর। শ্রাবণ এখনও একইভাবে ঘুমিয়ে আছে, একটুও নড়াচড়া করেনি। শোয়া শ্রাবণের হাত ধরে নিজের উপর থেকে সরিয়ে দিতে যাবে, তখনই ঘুম হালকা হয়ে আসে শ্রাবণের। হাতটা শুধু একটু উঁচু করেছে, সরায়নি এখনও। শ্রাবণ নড়ে চড়ে ওঠার ভয়ে হাত ছেড়ে দেয় সোহা। শ্রাবণ নিজে থেকে শোয়াকে ছেড়ে উল্টো ফিরে নিজের বালিশে চলে আসে। দুজনের মাঝখানে এখন প্রায় 2 হাতের মতো দূরত্ব তৈরি হয়েছে।
শ্রাবণ সরে যেতে যেন শোয়ার বুকে শূন্যতা ছড়িয়ে পড়ে। মাঝরাত থেকে এই বুক রাজত্ব করেছে শ্রাবণ চৌধুরী, পুরোটা ছিল ওর দখলেই। শোয়া থেকেই উঠে বসে। রুমে এখনো অন্ধকার, জানালার পর্দা ভেদ করে হালকা হালকা আলো রুমে প্রবেশ করেছে। শোয়া ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়ায়। বাইরে সূর্যের প্রখর রোদ, তপ্ত প্রকৃতি, বেলা বেলা বোধহয় অনেক হয়েছে। খিদের কারণে শোয়ার হাত পা কাঁপতে শুরু করেছে। এর আগে কোনোদিন এত সময় না খেয়ে থাকেনি। সেই গতকাল দুপুরে শেষ খেয়েছিল, তারপর আর খাওয়াই হয়নি। ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। ব্যালকনির দরজা খোলা থাকায় রুমে আলোকিত হয়েছে। শ্রাবণ বালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। শোয়া শ্রাবণের পারমিশন ছাড়া রুম থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না। এখন শ্রাবণীকে ডেকে ওর ঘুম ভাঙাতেও ইচ্ছে করছে না। আবার দেখে গেল ডেকে তুললে রাতে যা শুরু করেছিল, ভয়ে তো শোয়ার প্রাণ যাই করছিল। শোয়া বিছানার একপাশে বসে থাকে অনেকক্ষণ। খিদে আর সহ্য করতে পারছে না। বসা থেকে উঠে শ্রাবণীর শিয়রে এসে দাঁড়ায়। ভয়ে ভয়ে মৃদুস্বরে ডাকে কয়েকবার, তবে শ্রাবণীর ঘুম ভাঙে না। তখন তো হাত তোলার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গিয়েছিল, তাহলে এখন ভাঙছে না কেন? রুমের লাইট অন করে পুনরায় শ্রাবণীর শিয়রে এসে দাঁড়ায়। হাত দিয়ে শ্রাবণের বাহুতে ধাক্কা দিয়ে কয়েকবার ডাকে। শ্রাবণ নড়েচড়ে বহু কষ্টে চোখের পাতা টেনে তুলে তাকানোর চেষ্টা করে। ঘুম চড়ানো ভারী গলায় বলে, কি হয়েছে, নিচে যাই? কেন? খিদে পেয়েছে অনেক। শ্রাবণ চোখ মেলে তাকায়। চোখ দুটো এখনো লাল টকটকে হয়ে আছে। চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছে আবার। দুটো স্লিপিং পিলের প্রভাব কি এত দ্রুত শেষ হয়? যাই। কটা বাজে? এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের উপর রাখা নিজের ফোন হাতে নিয়ে সময় দেখে বলে, 12:14। শ্রাবণ শোয়া থেকে উঠে বসে। মাথা এখনো ভার হয়ে আছে। ঘুমের কারণে তাকাতেই পারছে না। বিছানার সঙ্গে হেলান দিয়ে বসে আছে কিছুক্ষণ। দুই হাতে চোখ ডলে চুল ঠিক করে শোয়ার ঘুমের দিকে তাকিয়ে বলে, তোর প্রয়োজনীয় সব কিছু সুটকেসে গুছিয়ে নে। শোয়া বিস্ময় নিয়ে বলে, কেন? চলে যাব। কোথায়? জাহান্নামে। জোরে বলায় চমকে ওঠে সোহা। শুকনো ঢোক গিলে মিনমিন করে বলে, সুটকেস তো আমার রুমেই রয়েছে। ওখানে আমার সুটকেস, ওটাতে গুছিয়ে নে। সোহা শ্রাবণের হাত অনুসরণ করে সুটকেসের দিকে তাকায়। এখন আবার ওকে নিয়ে কোথায় যাবে? কি হলো, যা দ্রুত কর। আমার গোসল করতে যতক্ষণ তোর সময় ততক্ষণ। সুটকেস গুছিয়ে নিজেও তৈরি হয়ে নিবি। এবং বিছানা থেকে নেমে হেলে ধুয়ে ওয়াশরুমে প্রবেশ করে। গোসল না করলে মাথা ঠিক হবে না। রাতে কি করেছে তার অর্ধেক মনে আছে, আর বাকি অর্ধেক ভুলে গেছে। সোহা বন্ধ দরজার দিকে তাকিয়ে সুটকেসের দিকে এগিয়ে আসে। ওটাতে ওর কাপড় চোপড় তুলতে ওগুলো কোথায় নিবে? শ্রাবণ লম্বা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কাভার থেকে প্যান্ট শার্ট বের করে পরে নেয়। ওর তৈরি হতে খুব একটা সময় লাগে না। তৈরি হয়ে শোয়ার দিকে ঘুরে দাঁড়ায়। শোয়া সুটকেসের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে। তোমারগুলো লাগবে না, হয়েছে তোর? রে শোয়া। শ্রাবণ নিজের ফোন আর ওয়ালেট পকেটে ভরে নেয়। গাড়ি চাবি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে বলে, সুটকেস নিয়ে আয়। ফোন আর সুটকেস নিয়ে শ্রাবণের পেছন রুম থেকে বের হয়। করিডোরে এসে দাঁড়িয়ে যায় শ্রাবণ। শোয়া পাশে আসতে ওর হাত থেকে সুটকেস নিজের হাতে নেয়। অন্য হাতে মুঠো করে ধরে শোয়ার হাত। তারপর হাঁটা শুরু করে সিঁড়ির দিকে। শোয়া শ্রাবণের মতলব কিছুই বুঝতে পারছে না। কী করতে চাইছে ও? ড্রয়িং রুমে আসতে শামার চৌধুরী সামনে পড়েন দুজন কীভাবে দেখে বিস্ময় নিয়ে বলেন, কোথায় যাচ্ছ তোমরা? শ্রাবণ গম্ভীর স্বরে বলে, ফ্ল্যাটে ফিরে যাচ্ছে। কেন? এখানে থাকতে পারবো না আমি শয়তানগুলোর সঙ্গে। এখানে আমি আর আসবো না, সোহাও আসবে না। ওরা যেই বাড়িতে থাকবে, শ্বাস প্রশ্বাস নেবে, সেই বাড়ির বাতাসও বিষাক্ত। আমি এই বাড়িতে থাকতে অল্প দিনই মরে যাব। ওদের না জ্বালিয়ে তো আমি মরতে পারি না। শামীম রেজা চৌধুরী ফোনের কথা বলতে বলতে বাড়ির ভেতর প্রবেশ করছিলেন। বড় ছেলেকে দেখে পা দুটো থেমে যায় ওনার। শ্রাবণ ওনার দিকে তাকিয়ে বলে, আগামীকাল অফিসে আসছি আমি। হিসাব না মিলে হিসাব তোর পেছন দিয়ে ভরে দিয়ে আসবো। দাদার দিকে তাকিয়ে বলে, আসছি দাদা ভাই, ভালো থেকো। সুটকেস আর শোয়াকে টেনে নিয়ে বাইরের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। এই বাড়িতে আর এক রাত থাকলে সত্যি পাগল হয়ে যাবে শ্রাবণ। এইসব খবিশ আর ইবলিশ শয়তানের সঙ্গে আর এক রাতও থাকবে না। গ্যারেজ থেকে নিজের ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ বের করে নিয়ে আসে শ্রাবণ। পাশের দরজা খুলে দিয়ে শোয়াকে উঠে বসতে বলে। শোয়া উঠে বসতেই বাড়ির গেট পেরিয়ে বেরিয়ে যায়।
পেছনে থেকে তাকিয়ে রইলেন সামাদ চৌধুরী। ওরা যেখানে থাকুক শুধু একে অপরের সঙ্গে ভালো থাকুক। শ্রাবণের গাড়ি থেকে এসে থামে একটা রেস্টুরেন্টের সামনে। ভিতর থেকে বেরিয়ে এসে সোয়াকে বের হতে বলে। সোয়া বেরিয়ে আসতে ওকে নিয়ে ভেতরে প্রবেশ করে। দুজনে বসে মুখোমুখি হয়। শ্রাবণ নিজের অর্ডার দেয় খাবার। দুপুর হয়ে গেছে তাই ভারী খাবারই অর্ডার দিয়েছে। খাওয়ার আসতেই দুজনেই খাওয়া শুরু করে। সোয়ার ভীষণ খিদে পেয়েছে। বেচারি মুখে দিচ্ছে আর গিলছে। টেবিলের সব খাবার আজকে একাই খেয়ে সাবার করে দেবে বোধ হয়। শ্রাবণ আস্তে ধীরে খাচ্ছে। ওর না খেয়ে থাকার অভ্যাস আছে আগে থেকে। শ্রাবণের আগে শোয়ার খাওয়া শেষ। যা যা দিয়েছিল ওকে সব খেয়ে ফেলেছে। শেষে হাত ধুয়ে পানি খেয়ে চেয়ারে গা এলিয়ে দেয়। শ্রাবণ ওর দিকে তাকিয়ে বলে, আরও খাবি?